স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? এখন বিষয়টা মনে করা দরকার, অথচ মনে পড়ছে না। মনে পড়বে এমন একটা সময় যখন মনে করার কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। যেমন অফিসের কাজ করতে বসেছি, কোনো কোম্পানির কাজ করছি, সেটা মনে করতে গিয়ে মনে পড়ে যাবে বাচ্চাটাকে কোথায় দেখেছি, কিংবা গোসল করার সময় সাবান মাখতে যাবে, তখন হঠাৎ করেই মনে পড়বে, আরে বাচ্চাটাকে তো এখানে দেখেছি অমুকের সাথে। অসহ্যকর। বিভা বারান্দায় দাঁড়িয়ে আছে, হিমশীতল আবহাওয়া শরীর মন জড়িয়ে যাচ্ছে। রাত বেশ অনেক হয়েছে, অথচ ঘুমোতে ইচ্ছে করছে না। যাবে কি না যাবে না তাই নিয়ে দ্বিধাবোধ করছে সে। ঘুমোতে গেল, দেখা যাবে গতকালের মতো কাহিনী ঘটে বসে আছে। সে বিছানায় শুয়ে হাত নড়াচড়া করছে। অমনি মাহাথির উঠে বসলো, গম্ভীর মুখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, বিভা, আমার এতদিনের ব্যবহারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাকে পছন্দ করতে পারছি না। তবু কেন তুমি আমার আশেপাশে ঘুরঘুর করছো বলো তো? তুমি কি চাও যে মানুষটা তোমাকে পছন্দ করে না তার সাথে তোমার শরীরে স্পর্শ করুক? এই কথার পিঠে আর কিছু বলার থাকে না। মাহাথির তাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিছানায় শুতে মানা করলো, সাথে উত্তম রূপে অপমানও করলো। বিভা উঠে যাওয়ার উচিত ছিল, অথচ সে উঠল না, শুয়েই রইল। মাহাথিরকে অবাক করে দিয়ে 5 কি 10 মিনিটের মাথায় গভীর নিদ্রায় তলিয়ে গেল। আজও কি এমন কিছুই ঘটবে, নাকি কালকের থেকেও বাজে কিছু ঘটবে? বিভা আজ ঠিক করেছে মাহাথিরকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলো এরূপ: আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমাকে পছন্দ না করার কারণ? মাহাথির নিশ্চিত তখন বলবে, আমি কাউকে ভালোবাসি, আমি তাকে ঠকিয়ে তোমাকে ভালোবাসতে পারি না, তোমাকে পরিবারের পছন্দে বিয়ে করেছি আমি, আর কিছু না। বিভা মনে মনে ঠিক করলো, মাহাথিরের মুখে এই কথা শোনা মাত্রই সে 1 বালতি গোবর মাহাথিরের মাথায় ছুঁড়ে মারবে। কিন্তু গোবর পাবে কোথায়? তাদের বাড়ির আশেপাশের গরুর খামার থাকলে হতো, প্রয়োজনে মাহাথিরকেও সেখানে ভর্তি করা যেত। আর তখন সে তার স্বভাবতই গম্ভীর স্বরে ডাকতো, হাম্বা হাম্বা। নিকষ কালো অন্ধকারে আচ্ছাদিত চারিপাশ, দূরে কৃত্রিম আলোর ঘন ঘাটা, একটার পর একটা দাঁড়িয়ে আছে ইট পাথরের দালান। হাতের 2 আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে মাহাথির। সেকেন্ডের ব্যবধানেই ক্ষতিকর বস্তুটিতে টান দিয়ে ক্ষতিকর ধোয়ার মুখরিত হলো চারপাশ। দৃশ্যটা অসহনীয়। বিভার মন খারাপ হলো। সে ছাদে এসে এই দৃশ্য দেখবে ভাবেনি, এমনকি কল্পনাও করেনি কোনোদিন যে মাহাথির সিগারেট খাবে। আচ্ছা, ছেলেদের সিগারেট খাওয়া কেন এত জরুরি? কেউ কেউ বলে দুঃখ ভুলতে। তাদের কি এমন দুঃখ যে সেই দুঃখ সিগারেট খেলেই ভুলে থাকা যায়? বিভা সামনে এগোবে নাকি বুঝতে পারল না। আপনি সিগারেট খান? আমি সিগারেট খাই, অনেক আগে থেকেই খাই। ও, ভালো। বিভার ভালো কথাটা নিতান্তই দুঃখের বহিঃপ্রকাশ। এটা তার স্বভাব। সে কিছুতে দুঃখ পেলে, মনক্ষুণ্ণ হলে বলে ভালো, কিন্তু ব্যাপারটা মাহাথির বুঝতে পারল না। অবশ্য বোঝার চেষ্টা করলে না বুঝবে? ঘুমাওনি কেন? এখন এটা বলো না আমার জন্য অপেক্ষা করছো, কিংবা আমার সাথে একান্ত সময় কাটাতে চাচ্ছ। চাইলেও বা কি, কাটাবেন না আমার সাথে সময়? বেহায়ার মতো বিভা বলে বসলো। বলার পর নিজেরই হালকা লজ্জা বোধ হলো। মাহাথির হাসলো, তবে হাসিতে শব্দ হলো না। ঘুরে তাকালো বিভার দিকে। কমলা রঙের সুতির শাড়ি পরা বিভা। কমলা রংটা তার অপছন্দ, সেই সাথে বিভাকেও সে যথেষ্ট অপছন্দ করে। দুটো অপছন্দ মিলে অপছন্দ স্কোয়ার। আর তার থেকেও বড় কথা, রংটাতে বিভাকে মোটেও মানাচ্ছে না। কি হলো, বললেন না যে? তুমি বড্ড বোকা বিভা। আপনি আমাকে পছন্দ করেন না, তাই না মাহাথির? যদিও আগেও বলছি, তাও যখন জিজ্ঞেস করছো আবার বলছি। তবে সত্য কথা বলবো নাকি মিথ্যা? মিথ্যে কেন বলবেন, সত্য বলুন। কষ্ট পেও না, তুমি বলেছো সত্য বলতে, বলছি। আসলে আমি কালো মানুষদের পছন্দ করি না। তাদের দেখলে আমার খারাপ লাগে। মনে হয় তারা যেমন কালো, তাদের ভেতরটাও ঠিক একই রকম কালো। মাহাথির তাকালো বিভার দিকে। বিভা হেসে তাকিয়ে আছে, কেমন যেন অন্যরকম একটা হাসি। মাহাথির বলল, কষ্ট পেলে? তুমি কিন্তু বলেছিলে তুমি কষ্ট পাবে না, তাই বলছি। আমি কষ্ট পাইনি। হাসি মুখের কথাটা বলল বিভা। মাহাথির বেশ কিছু ভাবলো না, নিচে নেমে গেল। বিভা গিয়ে দাঁড়ালো মাহাথিরের স্থানে। সে অনুভূতি শূন্য।
কেমন যেন লাগলো মাহাথিরের কথাগুলো। মাহাথিরের ব্যবহারে বিভার মনে হলো বিভার গায়ের রং নিয়ে সে উপহাস করে গেল। সত্যি কি তাই? বিভা আকাশের দিকে তাকালো, আকাশে অর্ধেক চাঁদ। বিভার মনে হলো চাঁদের মাঝে কেউ হাসছে। আচ্ছা, তার মা হাসছে না তো? হাসতেও তো পারে। বিভা চাঁদের দিকে তাকিয়ে রইল, বলল, আমি অনেক কষ্ট পেয়েছি আম্মু। পার্থিব ভ্রু কুচকে তাকিয়ে আছে হামিমের দিকে। পার্থিব বিছানায় বসা, হামিম টেবিলে মাথা রেখে কিছু আঁকছে। সেদিকে পার্থিবের দৃষ্টি নয়, পার্থিবের দৃষ্টি হামিমের দিকে। সে হামিমকে কোথায় দেখেছে তা সে মনে করতে পেরেছে। ঘুমোতে যাওয়ার আগে পার্থিব পানি খায়। কাল রুমে পানি ছিল না। সে পানি খাওয়ার জন্য নিচে গেল। ফ্রিজ খুলে পানির বোতল বের করে গ্লাসে ঢালার সময় হঠাৎ করে তার একটা ঘটনা মনে পড়ল। সে তখন দ্বিতীয়বারের মতো আমিন সাহেবের সাথে শ্রুতিদের বাড়িতে এসেছিল। উদ্দেশ্য শ্রুতিকে দেখা। আমিন সাহেব যখন পার্থিবকে প্রস্তাব দেয় তার পরিবার রাজি হয়। পার্থিব নিজেরও শ্রুতির ছবি ভালো লাগে, সেজন্যই শ্রুতিকে সামনাসামনি দেখার ইচ্ছে থেকেই বাড়িতে এসে দেখে যেত। প্রথমবার যেদিন দেখেছিল সেবার শ্রুতিকে বিভা খাইয়ে দিচ্ছিল টেবিলে বসে, আর শ্রুতি হাসছিল আর খাচ্ছিল। দৃশ্যটা সুন্দর ছিল। পার্থিব সেই দৃশ্যের সাথে প্রভা প্রত্যাশার মিল পেয়েছিল। যদিও দুজন সারাদিন ঝগড়াতে মেতে থাকে, তবুও তো দ্বিতীয়বার যেবার এসেছিল সেইবারও কাকতালীয়ভাবে শ্রুতিকে পার্থিব টেবিলেই বসা দেখেছিল, তবে বিভার সাথে নয়, একটা ছোট ছেলের সাথে, যাকে শ্রুতি সযত্নে খাইয়ে দিচ্ছিল। পার্থিব নিজের কৌতূহল থেকে জিজ্ঞেস করলো, ছেলেটা কি আঙ্কেল? আমিন সাহেব হালকা থতমত খেলেন। কি বলবেন বুঝলেন না। ছেলেটার কথা বলছো? আমার কাজের লোক আছে শহীদ, শহীদের ছেলে। এই বাচ্চাটা শ্রুতি খুব আদর করে, গরিবের প্রতি ওর খুব দয়া। অবশ্যই আমরা সবাই করি। কথাটার পেছনে শুধু হামিমকে আড়াল করার উদ্দেশ্য ছিল না, সেই সাথে ছিল শ্রুতির প্রতি পার্থিবকে মুগ্ধ করানোর এক প্রচেষ্টা। কিন্তু পার্থিব সেদিন শ্রুতির প্রতি মুগ্ধ হয়েছিল কিনা কে জানে। তবে ওর ওই ছোট বাচ্চাটাকে আদর করার একটা ইচ্ছে তো জেগেছিলই। বাচ্চাটা দেখতে খুব নিষ্পাপ, খুব বেশি। শ্রুতি ঘরে ঢুকলো হরলিক্সের গ্লাস নিয়ে, হাতে হয়তো কিছু ওষুধও আছে। সে হাসি মুখে হামিমের দিকে তাকালো, এর পরপরই তাকালো ক্রিম কালারের পাঞ্জাবি পরিহিত তার স্বামীর দিকে। পার্থিবের মুখের ভঙ্গি শ্রুতির পছন্দ হলো না। লোকটা কি হামিমকে ঘৃণা করছে? ভাবতেই চোয়াল শক্ত হলো শ্রুতির। বড় বড় পা ফেলে এগিয়ে গেল। পার্থিবের দিকে তাকিয়ে দৃষ্টি করলো তুখোর, তীক্ষ্ণ। আপনার বুঝি ওকে দেখতে ঘৃণা লাগছে? হামিম তাকালো তার আবার দিকে। তার সামনে যে অচেনা এক মানুষ, তাতে তার ভ্রুক্ষেপ নেই। সে আবার নিজের কাজে মন দিল। শ্রুতির কথায় পার্থিব হতবম্ব, নির্বাক। কি বলছে কি শ্রুতি? সে কেন বাচ্চাটাকে ঘৃণা করবে? পার্থিব কি বলবে ভেবে পেল না। এমন একটা কথার পিঠে কোনো কথা বলা যায় না। সে চুপ রইল, কিন্তু এটা বুঝতে পারলো যে তার গুণধর স্ত্রীর তিলকে তাল করার আল্লাহ প্রদত্ত ক্ষমতা রয়েছে। শ্রুতি এতক্ষণে হামিমকে খাইয়ে চলে গেছে। সে শ্বাস ফেলল। পার্থিব সেই কখন থেকে শ্রুতির জন্য অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার অবসান আর ঘটছে না। কোথায় সে? রাত 11:47। ঘুমোবে না নাকি? পার্থিব নিজের মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়লো। তার বউটাকে নিয়ে আর পারা যায় না। শ্রুতি রুমে ঢুকলো। পার্থিবকে দেখে ভাবান্তর হলো না। নিজের মাথার আউলা ঝাউলা চুল নামক কাকের বাসাকে ঠিক করতে ব্যস্ত হলো। মানুষের চুল কি সুন্দর হয়, পাতলা ঝলমলে, অথচ তারটা দেখো, মোটা মোটা চুল। কিন্তু মানুষ তার চুল দেখেই বলে, মাশাআল্লাহ কি ঘন চুল। শ্রুতি বিছানায় এসে বসতেই পার্থিব উঠে দাঁড়ালো। শ্রুতি এক পলক তাকিয়ে নিজের কাজে মন দিল। দায়সারাভাবে বলল, আপনার এই নিত্য নতুন রং ঢঙের মানে কি আমি বুঝি না। কোথায় যাচ্ছেন আপনি? এখানে কি আপনার বাসার মতো নিচে আলাদা বিছানা আছে যে ঘুমাবেন? আর আমি কি আপনাকে একবারও বলেছি আপনি বিছানায় ঘুমালে আমার সমস্যা হবে? নিজের এই সাধুরূপ থেকে বেরিয়ে আসুন প্লিজ। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। মেয়েটা সব সময় রাগ করানো কথা বলে, অযথাই। সব মেয়েরই বিয়ের পর হঠাৎ করে কোনো পুরুষের সাথে ঘুমাতে খারাপ লাগবে। হ্যাঁ, তার মানে এই নয় যে স্বামীদের অন্য কোথাও ঘুমাতে হবে। কিন্তু শ্রুতি যেহেতু নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে, সেহেতু তাকে সময় দেওয়াই যায়। তার চেয়েও বড় বিষয় না তো তাদের সম্পর্ক অন্যদের মতো স্বাভাবিক। আর না শ্রুতির মানসিকতা। সে পুরুষ ঘৃণা করে, অগাধ ঘৃণা নিয়ে সংসার হয় না। তাই সর্বপ্রথম ছেলেদের প্রতি ভুল ধারণা ভাঙানো স্বামী হিসেবে তার প্রধান দায়িত্ব। আর মেয়েটা কি না কি বলছে, উফ!
শ্রুতি, আমি আপনাকে সময় দিতে চাই। আপনাকে কোনো জোর জবরদস্তির সম্পর্কে আমি রাখতে চাই না। আমাদের সম্পর্ক হবে সুন্দর, বিশ্বাসের, ভালোবাসার, আত্মার। আমি আপনার মেহমান বউ থেকে আপন বউ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করে যাব শ্রুতি। শ্রুতি তাকালো, মনের মধ্যে কেমন যেন করে উঠল। সত্যি তো, স্বামী স্ত্রী বিষয়টা কত সুন্দর, অথচ সে পার্থিবের সাথে কেমন ব্যবহার করে, ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না। শ্রুতি ভাবলো সত্যিই তো তাদের জীবনও সুন্দর হতে পারে, কিন্তু না, যতই সে উপরে উপরে নিজেকে শক্ত দেখাক না কেন, কষ্ট পেতে ভয় করে, ধোঁকা খেতে ঘৃণা হয়। কালো মানুষকে কেউ পছন্দ করে না, তাহলে পার্থিব কেন করবে? যদি সেও শ্রুতিকে রেখে পরকিয়া করবে না, যে এর কি নিশ্চয়তা? তখন ভীষণ কষ্ট হবে শ্রুতির, ভীষণ। যতই থাক নিজের প্রতি এক আকাশ সমান অবজ্ঞা, তবুও স্বামীর প্রতারণা তাকে শেষ করে দেবে। এর থেকে ভালো স্বামীকে ভালোই না বাসুক, তাহলে কোনো কষ্টই থাকবে না। বড্ড আফসোস হয় যদি সে ফর্সা হতো। নিজের চারিপাশের সবাই ফর্সা, শুধু সে কালো। কিন্তু কেন? তাকেও আল্লাহ ফর্সা বানাতো। কি হতো বানালে? ওহ, সব কষ্ট তো শুধু তার ভাগেই। ফর্সা বানালে সে কষ্ট পেত কি করে? এই কালো হওয়া থেকেই তো তার জীবনের সকল সমস্যার শুরু। শ্রুতি লক্ষ্য করলো পার্থিব নিচে ঘুমিয়ে আছে। শ্রুতি বিরক্ত হলো, বলার পরেও এমন ঢং করার মানে হয় না। রাগ দেখিয়ে শ্রুতি নিজেও শুয়ে পড়ল। শ্রুতি, হামিম কি সত্যি আপনার ভাই? পার্থিবের করা হঠাৎ প্রশ্নে শ্রুতি আশ্চর্য হলো। এমন প্রশ্নের মানে কি? আর হামিম ভাই হবে নাই বা কেন? হামিম আমার আপন ভাই। নিজের তেজপূর্ণ এতটুকু কথাতেই যেন প্রকাশ পেল হামিম তারই ভাই, তাও অতি আদরের, স্নেহের। আপনার এমন প্রশ্নের মানে কি? নাকি আপনি ভাবছেন স্বাভাবিক মানুষের ভাই প্রতিবন্ধী হতে পারে না? সবসময় ভুল ভাববে না শ্রুতি, রাগ হয় আমার, আর রেগে গেলে আমি কিন্তু সুবিধার নই। আপাতত আপনাকে অসুবিধা দিতে চাইছি না, তাই রাগালাম না। পার্থিবের কণ্ঠটা প্রয়োজনের তুলনায় অধিক গম্ভীর শোনালো। শ্রুতি তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুড়ল, আমার প্রশ্নের উত্তর দিন। হঠাৎ এই প্রশ্ন কেন করলেন আপনি? আসলে পার্থিব বলবে কিনা ভেবে পেল না। আসল নকল কি? আসলে আব্বু আমাকে একবার বলেছিলেন যে হামিম এই বাড়ির কাজের লোকের ছেলে। কাজের লোকের নাম সম্ভবত শহীদ, তাই প্রশ্নটা করলাম। কথাটা শোনা মাত্রই তড়িৎ বেগে শ্রুতি উঠে বসলো, পার্থিবের দিকে মুখ এগিয়ে নিল, নিজের বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়ে নিল খানিকটা। বলল, এসব কি বলছেন আপনি? আর আব্বু মানে কি? আমিন শিকদার? অন্ধকারেও শ্রুতির প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হলো না পার্থিবের। সাথে শ্রুতির আমিন শিকদার বলাটা অদ্ভুত লাগলো। এইভাবে নাম না ধরে ডেকে আমার আব্বু শব্দটাও ব্যবহার করা যেত। ভাবলো না বেশি, উত্তর দিল। শ্রুতি ঠাস করে বিছানায় গলে পড়ল। বুকের ভিতর কেমন ব্যথা হচ্ছে। তার বাবার কাজকর্ম সম্পর্কে সে অবগত, তবুও এত কষ্ট কেন? চারিদিকে রোদের ঝলমলে আলোতে মুখরিত পরিবেশ। রোদটাকে ঠান্ডা রোদ বলা যেতে পারে, কারণ এই রোদে গরম লাগে না, বরং প্রকৃতি আলোকিত হয় ঝলমলে রঙে। তাহলে রোদটার নাম আলো রোদও রাখা যেতে পারে, কিংবা ঝলমলে রোদ। ঝলমলে রোদের আলো কাঁচ ভেদ করে খানিকটা এসে পড়েছে বসার রুমের সোফায়। বসার রুমেই উপস্থিত আছে সকলে। বিভা, মাহাথির, শ্রুতি, পার্থিব, হামিম, দাদি। শাহিনা আর আমিন শিকদারকে কোথাও দেখা যাচ্ছে না। দাদি গল্প করছেন তার নাচ জামাইদের সাথে। দুজন নাচ জামাই তার বেশ ভালো, যদিও বড়টা একটু চুপচাপ, তবুও তার সাথে স্বাভাবিক কথা তো বলছে, এতেই হবে। কোথাও যেন ফাঁকা ফাঁকা অনুভব করলো সে। তাহিরা থাকলে তাহিরার চঞ্চলতাতেই যেন ভরে থাকতো বাড়িটা। মেয়েটা ছিল লাখে এক, না ভুল হলো, কোটিতে এক। যেমন সুন্দর মুখ, তেমন সুন্দর ব্যবহার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ব্যবহারই যেন তার সৌন্দর্য বাড়িয়ে তুলতো হাজার গুণ। আম্মা আম্মা করেই যেন ভরিয়ে রাখতো পুরোটা বাড়ি। বউটার রান্নার হাতও ছিল বেশ, কত পদের রান্না করতো। কারোর বাড়ির কিছু মজা লাগলে নিজ গরজে সেই রান্না শিখে নিত। আশেপাশের মানুষজন বলতো বিভা শ্রুতির হলো সোনার কপাল, ওদের মায়ের হাতের রান্না খেয়েই ওদের শ্বশুরবাড়ির লোকজন পাগল হবে। তাহিরার মেয়ের জামাইরাও ভাগ্য করে শাশুড়ি পাবে, কই পেল না তো। তার আগেই তো চলে গেল তার বউটা। আমি না নিশ্চিত আজ তাহিরা থাকলে দুই জামাইয়ের আতিথেয়তার কমতি থাকতো না। যদিও এখনো করা হচ্ছে, তবুও তো তা স্বার্থে। স্বার্থ আর ভালোবাসায় যে বিস্তার তফাৎ।
আমিনা মাহাথির আর পার্থিবের দিকে তাকালো। হঠাৎ করেই দুটো ছেলেকে তার ভারী নিষ্পাপ মনে হলো। অসহায় লাগলো। আমিনার বলতে ইচ্ছে হলো, শাশুড়ির ভালোবাসা না পেলে পোড়া কপাল হয় না, কিন্তু আমিনার কাছে মনে হলো তাদের কপাল আসলেই পোড়া, বড্ড পোড়া। পার্থিবের বাবা ফোন দিয়েছে। একদম কাছেই বসার কারণে শ্রুতি শুনতে পারছে প্রায় সব কথাই, যদিও ইচ্ছে নেই তবুও বসে বসে শুনছে সে। সাধারণ কথাবার্তা চলছে দুজনের মধ্যে। হঠাৎ একটা কথায় থমকে গেল শ্রুতি। তার শ্বশুর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেছেন, সকালের খাওয়া দাওয়া হয়েছে? তুমি শ্রুতি খেয়েছো? আর কবে আসবে দুজনে? বাড়িটা ভালো লাগছে না? প্রশ্ন করা মাত্রই পার্থিব একবার তাকালো শ্রুতির দিকে, এরপর বাবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে কথাটা শুনে যেন শ্রুতি কাণ্ঠজ্ঞানহীন হয়ে পড়ল। নিজের বাবা তো কোনোদিন খেয়েছে কিনা সে খোঁজ তো দূরে থাক, দেখতেও আসতো না বেঁচে আছি না মরে গেছি। অন্যদিকে তার শ্বশুর, মানুষগুলো হয়তো সত্যিই ভালো, তবুও সে নিজে তো ভালো না, তাই সে অত ভালো মানুষদের যোগ্য না। সে যখন ঠিক করেছে নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসবে, এর মানে আসবেই। নীল আকাশ রূপান্তরিত হয়েছে কালো আকাশে। সেই কালো আকাশের বুকে জায়গা করে নিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রমণ্ডলী। জল জল করছে তারা, আকাশের তারা গোনার ব্যর্থ চেষ্টায় নিয়োজিত পার্থিব তারা দেখে। যেদিন থেকে দেখেছে শ্রুতি তারা পছন্দ করে, সেদিন থেকে সে নিজেও দেখে এবং অদ্ভুতভাবে তার নিজেরও তারা পছন্দ হতে শুরু করেছে। অবশ্য তারা দেখার সাথে সাথে সে কিছু হিসাব নিকাশও করছে। এই যেমন এটা বুঝতে পেরেছে যে শ্রুতি আর আমিন সাহেবের সম্পর্কটা স্বাভাবিক নয়, বিস্তর কোনো ঝামেলা আছে। উফ, তার বিবাহিত জীবনটা প্যাচে ভরা। কি আর করা। পার্থিব পিছনে ঘুরল। বিছানায় কাঁথা দিয়ে মুখ থেকে শুয়ে আছে শ্রুতি। আজ তাদের শেষ দিন এই বাড়িতে, কাল তারা ফিরে যাবে। 3 দিন তারা থেকেছে এই বাড়িতে, ভালো লেগেছে। মাহাথির ভাইয়ার সাথে ওইভাবে কথা না হলেও কথা হয়েছে। ভাইয়াটা একটু গম্ভীর, তার আশেপাশের বেশিরভাগ মানুষই গম্ভীর হয়ে যাচ্ছে। এই যেমন তার বাবা আগে থেকেই গম্ভীর, এই যে মাহাথির ভাই সেও গম্ভীর, সব শেষে তার বউ গম্ভীর রানী। পার্থিব এগিয়ে গেল রুমের দিকে। এক পলক শ্রুতির দিকে তাকিয়ে নিজের ব্যাগ থেকে কিছু একটা বস্তু বের করলো। বস্তুটি হাতে এগিয়ে এলো। রুমের লাইট চালালো সন্তর্পণে। শ্রুতি ঘুমিয়ে আছে, শ্যামবর্ণা দুটো হাত বাড়িয়ে বের করা। পার্থিবের ইচ্ছে হলো একটা কাজ করতে, সময় নিল না। আলগোছে হাতটা ধরে চুমু খেলো সে। এরপর নিজের হাতের দুটো চুড়ি পরিয়ে দিল সাবধানে। হাতটা এতদিন ফাঁকা ছিল, এখন বউ বউ লাগছে। যে কেউ দেখলে বলবে শ্যামবর্ণ হাতে চুড়িগুলো মানাচ্ছে না, অথচ পার্থিবের কাছে মনে হলো চুড়িগুলো তার স্ত্রীর জন্যই বানানো হয়েছে। ঘুমের মাঝেই হাতটা টেনে নিল শ্রুতি। ক্ষীণ নড়াচড়া শেষে গভীর ঘুমে মগ্ন হলো সে। পার্থিব হাসল। শ্রুতির সামনের কিছু চুল বেরিয়ে আছে। পার্থিব স্নেহের সাথে চুল সরিয়ে মাথায় হাত বুলালো। পার্থিবের খুব হাসি পেল। ইস, তার বউটা কত রাগী একটা মেয়ে। পার্থিব হাসল, সেই সাথে বিড়বিড়ালো, আমার শান্ত রাজ্যের রাগী রানী। শ্রুতি আসার পর থেকেই লক্ষ্য করেছে এই বাড়ির বড় মেয়ে জামাইয়ের থেকে ছোট মেয়ে জামাইয়ের কদর বেশি। ব্যাপারটা হজম করার মতো নয়, তাই সে তার দাদি আম্মুর ঘরে বসে আছে রহস্য উন্মোচনের আশায়। দাদি সেই কখন ছাদে গেছে হাঁটতে, এখনও এলো না। একটু পরেই তো সবাই খেয়ে রওনা হবে, তখন জিজ্ঞেস করবে কিভাবে? আমিনা রুমে ঢুকেই শ্রুতিকে দেখে হালকা চমকালেন। ছোট শ্রুতি কত বড় হয়ে গেছে। এই তো তার সামনেই ফিরোজা রঙের জামদানি পরে বসে আছে মেয়েটা। আজই এত বিহানায় আমার ঘরে? দরকার ছিল দাদি আম্মু। কি কইবি? বলতে বলতে বিছানায় বসলেন। শ্রুতি নড়ে চড়ে বসলো খানিকটা। দাদি আম্মু যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি বলবে? আচ্ছা, আপার স্বামী মানে আসলে তার নাম জানি না, তাই এভাবে বলছি। তাকে কি বাবা নিজে পছন্দ করে ঠিক করেনি? দাদি অবাক হলেন না। শ্রুতির কাছে এমন প্রশ্নের সম্মুখীন হবেন তা তিনি জানতেন। শ্রুতি যে খুব বিচক্ষণ মস্তিষ্কে তা নয়, সে শুধুমাত্র তার বাবার ক্ষেত্রেই বিচক্ষণ। তার বাবার প্রতিটা অঙ্গভঙ্গি সে খেয়াল করে, তাই এর ব্যাপারটাও যে খেয়াল করবে তা তিনি জানতেন। কি হলো দাদি আম্মু? না রে বউ, পছন্দ কইরা আনে নাই। এর মানে? আমি যতদূর জানি বাবা টাকা দেখে বিয়ে দিয়েছে। নিজের লাভ যেখানে আছে সেখানেই তো বাবা থাকে।
এইটা তোর ক্ষেত্রেই হইছে। আর বউ আর হাসিনা ভালো বন্ধু আছিল। হাসিনা হইল নাচ জামাইয়ের মা। ওইখান থেইকাই বউ ঠিক কইরা রাখছিল হাসিনার পোলার সাথে বিভার বিয়া দিব। আম্মু ঠিক করে রেখে গেল আপার বিয়ে কার সাথে হবে, আর তার সাথেই বাবা আপার বিয়ে দিল। এতটা ভালো তো আমার বাবা নয় তাহলে। যতদূর বুঝি আমি, তোর লেগাই নাচ জামাইয়ের যখন পাইছে তখন তাগো বিয়া দিতে চাইছে, কিন্তু বড়ডারে বিয়া না দিয়া তো আর ছোটডারে দেওয়ান যায় না। বিভার বয়স 24 চলতাছে, তোর 21। মানুষে কি কইব? তার উপর তোর বাপের পিয়ালির বউ আবার কানে বিষ ঢালছে, কইছে বড়টারে আগে ভাগাইতে, নয়তো পরে নিব কেরা, ঘরে বৈশা বৈশা খাওয়ানে লাগবো। তাই হের কথা হই নাই, তোর বাপে তোর মায়ের পছন্দ অনুযায়ী এই বিয়া দিছে। এর মাঝেই আবার হাসিনা তার পোলার লেগাই প্রস্তাব নিয়ে আসছে, তাই যারে পাইছে হের লগেই ঝোলাই দিছে। আমিনা নিজ গরজে বললেন, তাই আমি খুশি হয়েছি, বউরে ইচ্ছাটার পূরণ হয়েছে। নাচ জামাইয়ের মনে হয় সাধারণ চাকরি, কিন্তু শুনছি পলাটা ভালো, তাইলেই হইছে। তারা ভালো থাকলেই আমার খুশি। শ্রুতি হাসল। দাদি তাকিয়ে রইল। শ্রুতির হাসিতে কিছু একটা প্রকাশ পেল। কি সেটা? রাগ নাকি তাচ্ছিল্যতা? সাধারণ কোনো মানুষ দেখলে বলবে রাগ, কিন্তু দাদির কেন যেন মনে হলো শ্রুতি কাঁদতে চাইছে, তবে পারছে না। আমিন শিকদারের মাথা লজ্জায় কাটা যাচ্ছে। তার সামনেই দাঁড়িয়ে আছে দুই মেয়ে সহ মেয়ে জামাই। দুই মেয়ে জামাইয়ের হাতেই ছেঁড়া পাঞ্জাবি। বাবা, এটা কি করেছো তুমি? শেষ পর্যন্ত মেয়ে জামাইদের জন্য ছেঁড়া পাঞ্জাবি এনেছো? ছি, লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে। ওই বাড়ি গিয়ে কি বলবো আমি? আমিন শিকদার তার মেয়েদের ছেঁড়া পাঞ্জাবি দিয়ে পাঠিয়েছে, এতে আমার সম্মান কোথায় যাবে ভাবতে পারছো তুমি? দুঃখের সাথে তার বাবার প্রতি রাগ মিশিয়ে কথাগুলো বলল শ্রুতি। আমিন সাহেব নিশ্চল, কাণ্ডজ্ঞানহীন। সে নিজে গিয়ে দুই জামাইয়ের জন্য ভালো নাম করা পাঞ্জাবির দোকান থেকে দুটো পাঞ্জাবি কিনে এনেছেন। মাহাবীর জন্য অত দামি জিনিস কিনতে না চাইলেও কিনেছেন। তিনি ভেবেছেন দামি পাঞ্জাবি দিয়ে কিছুটা অপমান করবেন, অথচ এ কিসে নিজেই তো অপমানিত হচ্ছে। পাঞ্জাবি দুটোতে মাঝ বরাবর দুটো বড় বড় ফোঁটা করে ছেঁড়া, বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে আঁকাবাঁকা বৃষ্টিভাবে ছিঁড়েছে। আর সেটা যে তার গুণধর মেয়ে করেছে তাতেও বিন্দু মাত্র সন্দেহ নেই। শাহিনা এগিয়ে এলো, রাগ তুঙ্গে তুলে বলল, শ্রুতি, এসব কোন ধরনের কথা? তোমার বাবা কেন ইচ্ছে করে ছেঁড়া পাঞ্জাবি আনবেন? হয়তো ওনার টাকা নেই ভালো পাঞ্জাবি কেনার, তাই। সরল তবে ব্যঙ্গাত্মকভাবে উত্তর দিল শ্রুতি। উল্টোপাল্টা কথা বলবে না শ্রুতি। যা সত্যি তা তো বলবোই মা। মাহাথির স্বাভাবিক দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। নাটকটা সুন্দরই হচ্ছে, নাটক দেখতে তার ভালো লাগে, আর সেটা যদি হয় বাস্তব তাহলে তো কথাই নেই। আমিন সাহেব এগিয়ে এলেন, নতজানু হয়ে বললেন, বিশ্বাস করো, আমি তোমাদের জন্য ভালো মানের পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু কিভাবে কি যে হলো। পার্থিব সান্ত্বনামূলক কথা বলল আমিন শিকদারকে। শ্রুতির পছন্দ হলো না, তবে দুই মেয়ে জামাইয়ের সামনে যে অপদস্থ হলো এতেই সে বেজায় খুশি। বিভা সব বুঝতে পারছে, অথচ কিছু বলছে না। মাঝে মধ্যে মনে হয় শ্রুতি যা করে তা ভুল, আবার মাঝে মধ্যে মনে হয় ও যা করে তা 100% ঠিক, এমনটাই হওয়া উচিত। তবে এখন কি মনে হচ্ছে তা বিভা বুঝতে পারল না। আমিন সাহেব আবার কেনাকাটার জন্য বাহিরে বেরোতে নিলে পার্থিব আটকালো। শ্রুতি খুশি মনে চলে গেল হামিমের সাথে শেষবারের মতো দেখা করতে। আপনি পাঞ্জাবি দুটো কেন ছেড়েছেন শ্রুতি? হঠাৎ এমন কথায় ভারী চমকালো শ্রুতি। কিছু সময়ের জন্য বোধজ্ঞানহীন হলো সে। তারই প্রমাণ দিতে আমতা আমতা করে বলল, কি যাতা বলছেন? আমি কেন ছিড়ব? পার্থিব হাসল, শীতল ভরাট কণ্ঠে বলল, শ্রুতি, আমি ঠান্ডা মস্তিষ্কের শান্তিপ্রিয় মানুষ। এর মানে কি এই দাঁড়ায় যে আমি বোকা? এরকম প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় শ্রুতি ভেবে পেল না। নিজেকে সামনের মানুষটার কাছে ভীষণ ছোট ও বোকা মনে হতে লাগলো। তবুও নিজের কণ্ঠের ঠাট বজায় রেখে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। কেন ছিঁড়লেন? আপনি আমিন শিকদারের কোনো জিনিস নেবেন না।
আমি তো তার মেয়ে নিয়েছি। শ্রুতি তাকালো পার্থিবের দিকে, বিড়বিড় করলো। যেভাবে এসেছি সেভাবে ফেরতও চলে যাব। কি বললেন? খেয়াল করিনি। কিছু না, আসলে আমি চাই না আপনি ওই বাড়ির কোনো জিনিস নিন। তা না হয় মানা গেল, কিন্তু তাহলে মাহাব ভাইয়ের জিনিস কেন ছিঁড়লেন? শ্রুতির রাগ হলো, বড্ড কথা বলে লোকটা। বিরক্ত মাখা কণ্ঠে বলল, বড্ড বেশি কথা বলেন। আমাকে কি মারা প্ল্যান করছেন? কালো বউ বলে পছন্দ হচ্ছে না, গাড়ির নিচে ফেলে বুঝি মারতে চান, সেই কারণেই বুঝি বকর বকর করে গাড়ি চালাচ্ছেন আপনি। পার্থিবের খারাপ লাগলো বলতে রাগ হলো। মেয়েটা সবসময় এমন কথা বলে, কিন্তু কেন বলে? সে কি বলেছে তার বউ কালো কিংবা শ্যামলা বলে তার সমস্যা? বলেনি তো। তাহলে মেয়েটার এমন কথা শুনলে তার নিজেকে ছোট লাগে, মনে হয় সে তার স্ত্রীকে ভালোবাসতে পারছে না। তবুও বলে, কই তার কাছে তো শ্রুতিকে ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগে। পার্থিব ঠিক করলো যে আর একবার কোনোদিন যদি শ্রুতি এমন কথা বলে তাহলে 2 গালে কষে 3টা করে থাপ্পড় লাগাবে। তাহলে যদি তার বউকে ছাগল থেকে মানুষ বানানো যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরেই স্বামীর অফিস যাওয়ার ভূত চেপেছে বিভার গুণধর স্বামীর। তাই তো বিভা তোড়জোড় করে রান্না করেছে। তার শ্বশুর শাশুড়ি চলে গেছেন যেদিন সে নিজের বাড়িতে গেল। বাড়িতে নাকি কি কাজ আছে, তাই বলে এত তাড়াহুড়ো। মানুষ দুটোর সাথে পরিচিত হওয়াই হলো না। 2টো পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি নিয়ে বিভা চলল স্বামীর ঘরের দিকে। মাহাথির শার্টের হাতা ঠিক করছে। লোকটাকে দেখতে বিভার ভালো লাগে, ইচ্ছে করে জড়িয়ে ধরে বসে থাকতে, নিজের দুঃখ প্রকাশ করতে। বলতে জানেন, আমার প্রিয়জনের তালিকা সীমিত, আপনি হবেন আমার প্রিয়জন। এমন লাগামহীন চিন্তায় বিভা নিজেকেই অসভ্য বলে খারাপ কথা বলল। বিভা ডাকলো, মাহাথির। প্রশ্নের কোনো প্রকার উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে উল্টো আদেশ করে বসল মাহাথির। খানিকটা চড়া গলায় বলল, তুমি আর আমাকে মাহাথির বলে ডাকবে না। বিভা কিছু বলল না, প্লেটটা টেবিলে রেখে বলল, জলদি জলদি খেয়ে নিন মাহাথির, লেট হয়ে যাচ্ছে তো। মাহাথিরের মনে হলো বিভা তার আদেশ অমান্য তো করলই, সাথে ঠ্যাটার মতো আবারও সেই কাজ করে মাহাথিরকে ছোট করলো। মাহাথিরের সহজেই যে কারোর উপর রেগে যেতে পারে, ঠিক যেমন এখন হলো। মেয়েটার উপর প্রচণ্ড রাগ তার মাথায় একেবারে লাফ মেরে উঠে গেল। বেয়াদব একটা মেয়ে। নেহাতি অফিসে লেট হচ্ছে বলে, না তো এই মেয়েকে সোজা করতে 2 সেকেন্ডও লাগতো না। মাহাথির নিজের রাগকে প্রকাশ করতে এবং প্রাধান্য দিতে বিভার বানানো খাবার না খেয়েই চলে গেল। বিভা খাবারগুলোর দিকে চুপচাপ তাকিয়ে রইল। রাত 8টা, মাহাথির এখনো ফেরেনি। বিভা বসে আছে মাহাথিরের অপেক্ষায়। আজকে সে ঠিক করেছে মাহাথিরের সাথে কথা বলবে, তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করবে। কালো হওয়ার জন্য অপছন্দ করে, এটা বিভার মন মানে না। বিভার কেন যেন মনে হয় মাহাথিরের মনে অনেক দুঃখ, সেই দুঃখ জানার চেষ্টা করবে। মাহাথিরের প্রতি কিসের এত টান তার? মাহাথির কি আহামরি সুন্দর? না তো। তবে হ্যাঁ, মুখের গড়নটা বেশ। আসলে বেশ বলা যায় না। মাহাথিরের মুখের গড়ন সুন্দর নাকি শুধুমাত্র তার কাছেই সুন্দর লাগে তা বিভা জানে না। মাহাথিরকে যতবারই বিভা দেখে মনে মনে বলে, মাশাআল্লাহ। বিভা কি মাহাথিরের সৌন্দর্য দেখে মুগ্ধ? না তো। বিভা তো মাহাথিরের মায়ায় পড়ে গেছে। মাহাথির অবশ্য মায়ায় পড়ার মতো কিছু করেনি, তবুও বিভার মায়া লাগে, ভীষণ মায়া লাগে। লোকটা তো রাগী, সেই রাগের মাঝেও বিভা মায়া খুঁজে পায়। তার বলতে ইচ্ছে করে, আহারে লোকটা কত রাগী। কলিং বেলের আওয়াজে দরজা খুলল বিভা। ঘরে ঢুকলো মাহাথির, মুখে ক্লান্তির রেশ। সামনের কাঠের সোফায় বসে পড়ল। বিভা জলদি করে ফ্রিজ থেকে শরবত বের করে দিল। মাহাথির উঠে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিল। এরপর সোফায় বসে ধীরে ধীরে চুমুক দিল। বিভার অপমানিত বোধ হওয়ার কথা হলো না, বরঞ্চ উল্টে মায়া হলো। মনে হলো লোকটা অযথাই রাগ করে। একটু রাগ না করলে কি হয়, শরবতটা খেলে তো তারই ভালো লাগতো, খেলো না, খারাপ লোক। বিভা সামনের সোফায় বসে ঠক ঠক করে পুরো শরবতটা খেয়ে নিল। এমন একটা কাণ্ড করে বিভা নিজেই কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। মাহাথির ভ্রু কুচকে চেয়ে রইল। এতদিন জানতো মেয়েটা হাবাগোবা, আজ জানলো মেয়েটা গরু গাথা। বাসায় ফিরেও শান্তি নেই। হাত মুখ ধুয়ে গামছায় মুখ মুছছে মাহাথির। সামনে তাকিয়ে দেখলো একটা বাটিতে মোগলাই রাখা আছে, পাশেই পানির গ্লাস। কে বানিয়েছে? ওই মেয়েটা। ভাবলো খাবে না,
কিন্তু এরপরই তার মনে পড়লো তার ভীষণ ক্ষুধা লেগেছে। যদিও দুপুরে ক্যান্টিন থেকে পেট পুরে খেয়েছে, মাহাথির বসে বসে খেতে লাগলো। মাহাথির, আপনি চা খাবেন নাকি কফি খাবেন? মাহাথির তাকালো বিভা দাঁড়িয়ে। আজ পরেছে খয়েরি রঙের একটা কামিজ, চুলগুলো বেসামাল ভাবে খোলা, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, বিভা কি আঁচলে শ্যাম্পু করেছে? এই জন্য কি এত সুন্দর লাগছে তার চুল এবং তাকে? এতক্ষণের ভাবনাকে নিমেষেই পাল্টে ফেলল মাহাথির। ভরাট কণ্ঠে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।